কৃষ্ণ কথা গৌরী কথা এমন একটি কথা, যে কথা নাকি ঠাকুর পঞ্চানন পঞ্চবদনী বলে শেষ করতে পারছে না, ব্রহ্মা চতুর্বদনী বলে শেষ করতে পারছে না। সেই কথা আমি এক বদনে কতই বা বলবো, কতই বা শ্রবণ করবে গো বাবা। তাহলে আমার মায়েরা বলবে, জানো না তো এসেছো কেন? আমি শুনেছি অনাদি আদি গোবিন্দের যদি কৃপা হয় আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, তাহলে হয়তো আমি কিঞ্চিতের কিঞ্চিত বর্ণন করতে পারব। মাগো, সাধনহীন ভজনহীন অধম দিন, এই অধম শিবশঙ্কর কৃষ্ণ কথার কিছু জানে না, গৌর কথার কিছু জানে না। কৃপা করে তোমরা আমাকে যা জানাতে পারবে আমি কিন্তু তাই পারব। কীর্তন পরিবেশন করতে গেলে আমার অনেক রসাভাস, অনেক ভাষাভাস হবে। নিজ গুণে নিজ সন্তান জ্ঞানে যদি সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিতে পারো, তাহলে হয়তো আমি কিঞ্চিতের কিঞ্চিত বর্ণন করতে পারব। মাগো, সকালবেলা তোমরা শ্রবণ করেছ জাগরণী রসদগার, তারপরে শ্রবণ করলে বাল্যগোষ্ঠ, তারপরে শ্রবণ করেছ সূরজ পূজা, কিছু পূর্বে তোমরা শ্রবণ করলে ভগবান শ্রীকৃষ্ণের ফেরত গোষ্ঠ বা উত্তরা গোষ্ঠ হরিব। এখন তোমরা শ্রবণ করতে চলেছ ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণ। অনন্ত কোটি অনন্ত নীলার মধ্যে এই রূপবর্ণ নীলাটা হলো সব থেকে কঠিনতর কঠিন। হরি বলব, সব থেকে কঠিন। কিন্তু আমার ভাগ্যে পড়েছে, না জানি আমি কতটুকু খুলে বলতে পারবো। হরি বল বাবা, না জানি আমি কতটুকু খুলে বলতে পারবো। মহাজন বলল, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব আমাকে যতটুকু কৃপা করবে আর আমার গুরুদেব আমাকে যতটুকু কৃপা করেছে, আমি হয়তো ততটুকুই খুলে বলতে পারবো। হরি বল। আমার মনে বড় আশা, আমি করব হরিনামের সমুদ্র পার। কিন্তু জানো বাবা, এই আসরে যারা বসে আছে তাদের হচ্ছে বড় বড় জাহাজ। আমার যে ছোট্ট একটা নৌকা, ছোট্ট একটা ডিঙা, আমার হাতটা ধরে যদি এই হরিনামের সমুদ্রটাকে পার করিয়ে দিতে পারো, তাহলে হয়তো পার হতে পারবো, নয়তো অগাধ সমুদ্রের জলে আমি তলিয়ে যাব। হরি বল। মধ্যরাত্রির নীলাতমা, অনেকের ঘুম পাবে, বাড়ি চলে যাবে, ফাঁকা হয়েই গেছে প্রায়। হরি বল বাবা, তাই তো? অপরাধ নেবে না বাবা। আমার বাবারা কি চলে যাবে না থাকবে? থাকবে। ও বাবা, তোমরা যে অনেক পিছনে বসে আছো, তোমরা চলে যাবে? চলে যাওয়ার জন্যই তো পিছনে আছে। পিছনে বসে আছো, তোমরা চলে যাবে? ঘুম আসলেই চলে যাবে। হরি বল। ওমা, একটু আগিয়ে এসে সবাই বসো তো, একটু চেপে চেপে বসো। হরি বল। আমার মায়েরা চলে যাবে? থাকবে? হরি বল। কথা দিয়ে যদি কথা না রাখো, আমি কিন্তু মরে যাব না। আমার বিশ্বাসটা মরে যাবে যে আমি কীর্তন করতে গিয়েছিলাম, সেখানকার বাবা মায়েরা কথা দিয়ে কেউ কথা রাখতে পারে না। হরি বল বাবা। তোমরা যদি আমাকে কথা দাও, তাহলে আমিও তোমাদেরকে কথা দেব। এতদিন তো রূপটাকে শ্রবণ করেছো, তাই না মা? ওই অনাদি আদি গোবিন্দের রূপটা কি তোমাদের দর্শন হয়েছে? দর্শন হয়েছে বাবা? দর্শন হয়নি, তাই তো? তোমরা যদি আমাকে কথা দিয়ে কথা রাখো, আমিও তোমাদেরকে কথা দিলাম। এতদিন তো তোমরা শুধু শ্রবণ করেছো, আমি তোমাদেরকে কথা দিলাম কি জানো মা? তোমরা যদি কথা দিয়ে লাস্ট পর্যন্ত থাকো, শেষ পর্যন্ত থাকো, এই মঞ্চের মধ্যে ওই অনাদি আদি গোবিন্দের রূপটাকে দর্শন করাবো। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। কিন্তু কথা দিয়ে কথা রাখতে হবে। হরি বল। ও মা, রূপ বর্ণন নীলাটা অনেক কঠিন, তাই তো মা? ও মা, কিন্তু আমার ভাগ্যে পড়েছে আমি সব থেকে ছোট। হরি বল। পরপর যারা কীর্তন করে যাচ্ছে তাদের মধ্যে থেকে আমি সব থেকে ছোট। আমি তোমাদের ঘরের ছেলে গো মা, তোমরা খালি আমার হাতটা ধরে রাখবে, ঠিক আছে মা? ও মা, বেদেনা চেনো? বেদেনা? ও বাবা, বেদেনা চেনো? বেদেনার উপরের রংটা কেমন বলো তো? পেকে গেলে লাল রঙের। আর ওই বেদেনাটাকে যদি মাঝ বরাবর কাটা হয়, তাহলে বেদেনার ভিতরের রংটা কেমন হয়? ওই দানাগুলো লাল রঙের। তদ্রূপ আমার গৌরের যে বাহিরের রূপ,
আর ওই অন্তরের রূপ ওই বাহিরেও যেমন ভিতরেও তেমন, ওই রূপের কথা বলবো আমি। মহাজন শাস্ত্রী সিদ্ধান্ত দিয়ে বললেন, যে রূপ দেখে সে কোনো দিন রূপের কথা বলতে পারে না, আর যে রূপের কথা বলবে সে কোনো দিন রূপটাকে দর্শন করতে পারবে না। তাহলে আমাদেরকে জানতে হবে বাবা, রূপকে দেখে, তাই তো বাবা? জানা আছে মা রূপকে দেখে? মহাজন বললেন, রূপ দেখে নয়নে, বলবে হলো বজনে। এই নয়ন কোনোদিন ওই রূপটাকে দেখতে পারবে না বা নয়নের কথা বলতে পারবে না, এই বদন কোনোদিন ওই রূপটাকে দর্শন করতে পারবে না। তাই আমি এক বদনে কতই বা বলবো, তোমরা দোকানে কতই বা শ্রবণ করবে গোমা। তাই মধ্যরাত্রির নীলা, আমি তোমাদের কাছে কিচ্ছু চাইবো না, যে যেখানেই আছো না কেন সেখান থেকে দুটি বাহু উত্তোলন করে আমাকে আশীর্বাদ করবে, আমারও বদন হতে দুটো কৃষ্ণ কথা বা হরি কথা শুনতে পাও। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আমরা যাব প্রথমে নদিয়া নবদ্বীপে। আমার গৌর সুন্দরী কি ভাবের উদয় হয়েছে সেই ভাবটাকে দর্শন করব। তারপর যাব যথার্থ সময় মধুময় শ্রীধাম বৃন্দাবন। কিন্তু বাবা, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বাবু আগে বৃন্দাবনে নিয়ে চলো কেন? বৃন্দাবন হলো দূরের পথ, আগে বৃন্দাবন দর্শন করে এসে তারপরে নদিয়া নবদ্বীপ হয়ে বাড়িতে ফিরবো। হরি বল। নদিয়া তো বাড়ির কাছে, তাই না? আর বৃন্দাবন অনেক দূরে। তাই তুমি আগে নবদ্বীপ না নিয়ে আগে বৃন্দাবনে নিয়ে যাও। প্রশ্ন জাগে না মনে, যে প্রত্যেকটা কীর্তনীয় আসরে উঠে সবাইকে আগে নবদ্বীপের মাঝে নিয়ে যায়, তারপরে বৃন্দাবনে নেয়। তাহলে তুমি আজকে বৃন্দাবনে নাও, তারপরে নবদ্বীপে আসো। হরি বল। প্রশ্ন জাগে না মা? কিন্তু মহাজন বলল, তোমরা যদি বিষয় ধরতে চাও তাহলে তোমাদেরকে আশ্রয় করতে হবে, আশ্রয় না করলে বিষয় ধরা যাবে না। বাবা, আশ্রয় না করলে বিষয় ধরা যায় না। তাই নদিয়া নবদ্বীপ হলো আশ্রয় স্থান, আর মধুময় শ্রীধাম বৃন্দাবন হলো বিষয় স্থান। তাই সর্বপ্রথমে আশ্রয় করে নেব, তারপরে বৃন্দাবনে গিয়ে বিষয় ধরার চেষ্টা করব। হরি বল। ওমা, এই রূপবর্ণ নীলাটাকে কি বলা হলো জানো? কথা কীর্তন। হরি বল। কথা কীর্তন বললো না, মানে আমি বলবো, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। হরি বল বাবা। আমি বলবো, তোমরা শ্রবণ করবে মনোযোগ সহকারে। কথা কীর্তন, নিজস্ব কোনো বিষয়বস্তু নাই, যে একটা বিষয়ের উপরে ভিত্তি করে তারপরে যাব সেরকম কিছু নাই। হরি বল। রূপ দেখেছে, রূপের কথা বলবে। হরি বল বাবা। তাই বুঝতে হবে, প্রত্যেকটা পালার বিষয়বস্তু আছে, ঘটনা আছে, গল্প আছে, কিন্তু রূপের কোনো ঘটনা নাই, গল্প নাই, বিষয়বস্তু নাই। আমি আমার মতো বলবো, তোমরা তোমাদের মতো শ্রবণ করে নেবে। হরি বল। তাই সর্বপ্রথমে গৌরূপ দর্শন করে বিষ্ণুপ্রিয়ার কেমন দশা হয়েছে, ওই নদের নাগরীর কেমন দশা হয়েছে সেটা দর্শন করব। তারপরে যথার্থ সময় বৃন্দাবনে যাব। তদুচিত গৌরচণ্ডিকা। দামিনী দামো বলি দামিনী দামো, বলি দামিনী দামো, মনে রুচি ও দর্শনে দামিনী দামো, দমন রুচি দর্শনে। বলি দামিনী দামো, দমন রুচি দর্শনে। দূরে গিয়েও ও দরপক দা আপরে। আহামরি রে দূরে গেয় ওদর পকদা আপরে। আহা মরি রে দূরে গিয়েও দা আপিরে, আহামরি রে দূরে গেয় আহা মরি রে দূরে গেয়, আহামরি রে দূরে গেয় আহা মরি রে ধ্বনি দূরে নিতাই গৌর। হরি বল, হরি বল। আহামরি রে দূরে গেয়
আহা মরি রে দূরে গেয় আহা মরি রে দূরে গেয় আহা মরি রে দূরে গেয় আহা মরি রে দূরে গেয় আহা মরি রে দূরে গেয় আহা মরি রে দূরে গেয় আহা মরি রে দূরে গেয় আহা মরি রে দূরে গেয় আহা মরি রে দূরে গেয় আহা মরি রে দূরে গেয় আহা মরি রে দূরে গেয় আহা মরি রে দূরে গেয় ওদর পকদা আপরে ওগো দামিনী দাম দমন রুচি দর্শনে দামিনী দাম ও প্রাণ সজনী আমি একই রূপের মানুষ দেখে এলাম প্রাণ সজনী দামিনী নাম দমন রুচি দর্শনে দূরে গিয়ে দর পকদা দূরে গেয় তর পকদা দিবা দূরে গেয় দর পকদা বিদ্যুতের মালা দেখে এলাম বিদ্যুতের মালা দেখে এলাম আমি বিদ্যুতের মালা দেখে এলাম সুরধ্বনি জল আনতে গিয়ে বিদ্যুতের মালা দেখে এলাম ধনী জলে আনতে গিয়ে বিদ্যুতের মালা দেখে এলাম সুরধ্বনির জল আনতে গিয়ে বিদ্যুতের মালা দেখে এলাম সুরধ্বনি জল আনতে গিয়ে বিদ্যুতের মালা দেখে এলাম সুরধ্বনির জল আনতে গিয়ে বলে বিদ্যুতের মালা দেখে এলাম সুরধনির জলে আনতে গিয়ে বলি বিদ্যুতের মালা দেখে এলাম ধনির জলে আনতে গিয়ে বলি বিদ্যুতের মালা দেখে এলাম সুরধনির জলে আনতে গিয়ে 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 বিদ্যুতের মালা দেখে এলাম সুরধনির জলে শ্রী আনতে গুরু গিয়ে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল সুরধনির জলে আনতে গিয়ে বিদ্যুতের মালা দেখে এলাম দূরে গিয়ে দূরে গেয় দরপক জানি তাই জয় মহাপ্রভু হরে কৃষ্ণ মহাজন কি বলল বাবা দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়ে দরপক্ষ দা বিদ্যুতের মালা দেখে এলাম কোথায় গিয়ে ওই সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়ে আমরা আজকে বিদ্যুতের মালা দেখে এলাম তাই এক নাগরী আরেক নাগরীকে ডেকে ডেকে বলছে নাগরী ও নাগরী একবার তাকিয়ে দেখো
আমার গৌর হরির না জানি কিভাবে হৃদয় হয়েছে, কি রূপ দর্শন করলাম হরি বল। তাহলে যারা যে জেলায় বাস করে তারা হচ্ছে সে জেলার নাগরিক, তাই না বাবা? তাহলে তোমাদের জেলাটার নাম কি গো বাবা? হরি বল বাবা। কোচবিহার। তাহলে কি তোমরা কোচবিহারের নাগরিক? মহাজন বললেন না। তোমরা কত ভাগ্যবান, কত পূর্ণবান জানো, আজকের দিনের জন্য তোমরাও হলে নদের নাগরিক, আমরাও হলাম নদের নাগরিক। তাই এক নাগরিক আরেক নাগরিককে ডেকে ডেকে বলছে, ও নাগরি রে, ও নাগরি নাগরি। এইমাত্র দেখে এলাম ওই সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়ে একটা অপরূপ রূপের মানুষ। কে দেখে এলো গো বাবা? কে দেখে এলো গো মা? সে আর কেউ নয়, সে হলো আজকে বিষ্ণু প্রিয়া। বিষ্ণু প্রিয়ায় আমার সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়ে আজকে সুরধ্বনি গঙ্গার মাঝে জল না ভরে ওই সুরধ্বনি গঙ্গার মাঝে কলসিটাকে বিসর্জন দিয়ে ওই নয়ন কুম্ভ দুটি ভরে এনে হা কৃষ্ণ হা গৌর বলে দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে। গৌরী বল হরি বল। ওই বিষ্ণু প্রিয়া আপন ঘরে বসে বসে দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। দর্শন করেছে কে জানো বাবা? দর্শন করেছে সে আর কেউ নয়, বিষ্ণুপ্রিয়ার বাবা আর বিষ্ণুপ্রিয়ার মা। রাধে। বিষ্ণুপ্রিয়ার মা গিয়ে জিজ্ঞাসা করছে, পিয়া ও পিয়া, তোমার কি হয়েছে বলো? তুমি আপন ঘরে বসে বসে কেন দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছ? সনাতন মিশ্র গিয়ে বলছে, পিয়া কি হয়েছে মা তোর বল? কি এমন হলো যে বকুল তলায় বসে বসে দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছিস? বাবা মার কাছে বলতে গিয়ে বলতে পারলো না। কেন? কারণ যে রূপের মানুষটা দেখে এসেছে সেটা শুধু রূপের মানুষ নয়, সে যে ভালোবাসার মানুষ। রাধে। এ ভালোবাসার কথা কি মা বাবাকে খুলে বলা যায়? ও বাবা, আমার বয়সের যারা আছো সমতুল্য, তাদেরকে বলছে আমার দিকে তাকাও। এদিকে এই যে বন্ধুগণ, গল্প পড়ে দেখেছ কলিযুগের কি দশা? আমার দিকে তাকাও। হরি বল। কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। ভালোবাসা করার জন্য তো এহ জগতে তোমরা বিশাল। হরি বল। ভালোবাসাটা কি জিনিস সেটা আগে জেনে নাও, তারপরে ভালোবাসা করতে গিয়ে। হরি বল। এদিকে আমার দিকে তাকাও। সেটা শুধু ভালো রূপের মানুষ নয়, সেটা হলো ভালোবাসার মানুষ, মানে ভালোবাসার মূর্তি। এই সংসারে প্রত্যেকটা জীব ওই মূর্তিটাকে ভালোবাসতে চায়। হরি বল বাবা। চায় না বাবা? এটাই ভালোবাসা। তাই সেই ভালোবাসার কথা বলতে গিয়ে কেউ বলতে পারছে না। বিষ্ণুপ্রিয়ার মা বলে উঠল, ওগো আমাদের কাছে হয়তো বলবে না। কেন? পিয়া হয়তো এমন কোন রূপ দেখেছে, এমন কোন দ্রব্য দেখেছে যেটা আমাদের কাছে বলতে পারবে না। পিয়ার মরম সখী তার কাছে হয়তো খুলে বলতে পারে। তাহলে সর্বপ্রথমে জানতে হবে পিয়ার মরম সখীর নাম কি, অন্তরঙ্গ সখীর নাম কি গো মা? সে আর কেউ নয়, শাস্ত্রে সিদ্ধান্ত দিয়ে বললেন পিয়ার অন্তরঙ্গ সখীর নাম হলো কাঞ্চনা। তাই পিয়ার বাবা সনাতন মিশ্র আর বিলম্ব করলেন না, ছুটতে ছুটতে গিয়ে কাঞ্চনার গৃহে গিয়ে দাঁড়ালেন। চিৎকার করে বলে উঠল, ওরে কাঞ্চনা রে, ওরে কাঞ্চনা রে, কাঞ্চনা তুমি গৃহে আছো কাঞ্চনা? কাঞ্চনা বের হয়ে এসে বলছে, বাবা বন্ধু পিতা কি হয়েছে বলো? কাঞ্চনা জানো আমাদের পিয়ার বুঝি কি হয়েছে? কেন? আপন ঘরে বসে বসে দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, আমাদের কাছে কিছু বলছে না গো। তুমি চলো, তোমার কাছে যদি কিছু বলে তাহলে এই জীবের লোক কলি জীব শুনতে পারবে। হরি বল বাবা। ও মা, এহ জগতে মাগো তোমার বান্ধবীর যদি বিপদ হয়, বাড়িতে যত কর্মই থাক সেটাকে ত্যাগ করে তার কাছে যাও না। ও বাবা তোমরা যাও না? তোমাদের অন্তরঙ্গ বন্ধু আছে,
সে যদি কোনো বিপদে পড়ে অবশ্যই কিন্তু সব কাজকর্ম ত্যাগ করে তার পাশে গিয়ে দাঁড়াও না। তদ্রূপ কাঞ্চনা আর বিলম্ব করল না। কাঞ্চনা ছুটতে গিয়ে পিয়াকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে মরমী, ওরে অন্তরঙ্গের অন্তরঙ্গী, কি হয়েছে বল? তুই আপন ঘরে বসে বসে কেন দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছিস বল? এই কথা শ্রবণ করে বিষ্ণু পিয়ায় আমার দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। কাঞ্চনাকে জড়িয়ে ধরে বলছে, ওরে মরমী, আমার যে কি হলো রে, আমার আপন বলতে আর কিছু রইল না রে। এই সংসারে আমার আপন বলতে কিছু রইল না। কেন? কারণ বেলি অবসানকালে সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়ে রাধে আজকে আমি এমন একটা রূপের মানুষ দেখে এসেছি, যে রূপের মানুষটাকে দেখে এসে আমার বলতে যা কিছু ছিল না কেন, দেহ মন প্রাণ যৌবন সবকিছু ওই চরণে সমর্পণ করেছি। সমর্পণ করেছি। আমার বলতে যা কিছু ছিল বাবা, সবকিছু ওই চরণে সমর্পণ করেছি। এই সংসারে বাবা কোন ব্যক্তি যদি একবার গৌর মূর্তি দর্শন করে, তার যে এই সংসারে আমার বলতে আর কিছু থাকে না গো। সবকিছু যে তার চরণে সমর্পণ করে দেয়, তার চরণে সবকিছু সমর্পণ করে দিয়ে আজকে দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছি রে মরমী। শুধু তাই নয় মরমী, জানিস আমি কি দেখলাম? কি দেখলি বল? আমি দেখলাম ওই সুরধ্বনি গঙ্গার মাঝে একটা স্বর্ণ কমল ফুটে আছে। ওই স্বর্ণ কমলটাকে দর্শন করে আমার মনে বড় আশা জাগলো। ওই স্বর্ণ কমলটাকে যদি আমি ধরতে পারতাম, আমি তো কোনো দিন গঙ্গার মাঝে পদ্ম ফুটতে দেখি নাই। কিন্তু জানিস মরমী, আমি তো সাঁতার জানি না, তাই কাকের কলসিটাকে উপর করে দিয়ে আস্তে আস্তে আমি ধাইতে লাগলাম। ধাইতে গিয়ে সোনার কমলটাকে যেই বুকের মধ্যে জড়িয়ে ধরেছি, মাগো, ওই সোনার কমলটাকে যেই বুকের মধ্যে জড়িয়ে ধরেছি জানো বাবা, দেখি এ যে সোনার মূর্তি নয়, এ যে সোনার চরণে পরিণত হয়।